আসসালামু আলাইকুম প্রিয় হবু মায়েরা। আপনি কি এখন গর্ভাবস্থার 25তম সপ্তাহে রয়েছেন? কিংবা আপনি কি জানতে চান এই 25তম সপ্তাহে আপনার বাচ্চার কেমন বৃদ্ধি হয়? কিংবা এই 25তম সপ্তাহে আপনার কি লক্ষণগুলো দেখা যায়? এই 25তম সপ্তাহে আপনি কি খাবেন? কোন খাবারগুলো এড়িয়ে চলবেন? প্লাস আপনাকে এই সময় কি করা যাবে না? আর কোন বিষয়গুলোতে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গর্ভাবস্থার 25তম সপ্তাহে মা ও বেবির সম্পূর্ণ অবস্থা। আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটি কন্টিনিউ করছেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন। পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনি পেয়ে যান। তো চলুন মূল আলোচনায় চলে যাই। চলুন আপনাদের প্রথমেই জানাই গর্ভাবস্থার 25তম সপ্তাহ মানে কত মাস। অনেক মায়েরাই কিন্তু আমাদের কাছে প্রশ্ন করে, আপু 25 সপ্তাহ মানে কত মাস? আপনাদেরকে আমি বলছি 25 সপ্তাহ মানে হচ্ছে গর্ভাবস্থার 6 মাস শেষ হয়ে 1 সপ্তাহ। আর আপনি এখন আছেন দ্বিতীয় ট্রাইমেস্টারের শেষের দিকে। এই সপ্তাহটা বা এই মাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই সময় কিন্তু বাচ্চার ওজন খুব দ্রুত বাড়ে, এমনকি অনেক কিছুরই পরিবর্তন লক্ষ্য করা যায়। চলুন তাহলে এখন আপনাদেরকে জানাই এই 25তম সপ্তাহে গর্ভের বাচ্চার কি পরিবর্তনগুলো দেখা দেয়। এই সময় বেবির কিন্তু ওজন হয়ে থাকে প্রায় 650 গ্রাম থেকে 700 গ্রামের মতো। এই কথাটা খেয়াল রাখবেন। আপনি যদি আলটা করেন দেখবেন বেবির ওজনটা 650 থেকে 700 গ্রামের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে অলকে। আর হাইটটা বেবির লম্বাটা হয়ে থাকবে 13 ইঞ্চি থেকে 14 ইঞ্চির মতো। আর বেবির ত্বকটা কিন্তু এখনও খুব পাতলা আর লালচে বর্ণের। ধীরে ধীরে তার চামড়ার নিচে একটা চর্বি জমছে। এটা একটু সময় লাগবে পুরোপুরি তৈরি হতে। বেবির ফুসফুসের বিকাশ এখন খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, এটা খুব ইম্পর্ট্যান্ট। আর শ্বাস নেওয়ার সে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। বেবি এখন যে কোনো শব্দ শুনতে পারে। মা যদি কথা বলে বাচ্চার সাথে কিংবা কোরআন তেলাওয়াত করে কিংবা গান শুনে, সেটা কিন্তু বেবি বেশ ভালো অনুভব করতে পারে, সেই সাথে সে রেসপন্সও করে। লাথির কথা যদি বলি বা নড়াচড়ার কথা যদি বলি তাহলে বলবো বাচ্চার নড়াচড়া কিন্তু আগের থেকে এখন বেশ স্পষ্ট হয়ে উঠেছে। আপনি যদি পেটে হাত বুলান তাহলে কিন্তু বাচ্চার লাথিটা আপনি বেশ ভালো অনুভব করতে পারবেন। চলুন তাহলে এখন বলি 25তম সপ্তাহে মায়ের কি ধরনের শারীরিক পরিবর্তন হয়। প্রথমে যে কথাগুলো বলবো সেগুলো আপনারা সবাই জানেন, তাও আবার বলছি যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আর কি। এই সময় মায়ের পেটের আকার খুব দ্রুত বাড়তে থাকে। মায়ের হাত পা এগুলো ফোলা দেখা দিতে পারে। এছাড়া মায়ের ঘুমের সমস্যা হতে পারে, শ্বাস নিতে কষ্ট হতে পারে, প্লাস কোমরে কিংবা পিঠে ব্যথা অনুভব হতে পারে, আর হালকা মাথা ঘোরা কিংবা মাথা ব্যথা অনুভব হতে পারে। এগুলো সবই স্বাভাবিক ব্যাপার। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যদি খুব প্রচুর পরিমাণে মাথা ব্যথা করে বা মাথা ঘোরায়, আর সাথে যদি আপনার তীব্র পেট ব্যথা করে, আর যদি আপনি চোখে ঝাপসা দেখেন, প্লাস আপনার যদি হাত এবং পায়ের যে ফোলা ভাবটা এটা যদি খুব বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আর বাসায় বসে থাকা যাবে না। যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যেতে হবে বা নিকটস্থ হাসপাতালে যেতে হবে, চিকিৎসা নিতে হবে। 25তম সপ্তাহে আপনি কি খাবেন? সবসময় প্রত্যেক সপ্তাহেই বলে থাকি এই খাবারগুলো খাবেন। আজকেও সেমই বলবো, কিন্তু আপনি যদি নতুন দেখে থাকেন এই সপ্তাহটা তাহলে আপনি এই অংশটা খুব মন দিয়ে শুনবেন। কারণ খাওয়া কিন্তু মায়ের জন্য যেমন গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বেবির জন্য। এই সময় আপনাকে প্রচুর পরিমাণে আপনাকে প্রতিদিন আপনার খাবার তালিকায় ডিম, দুধ, মাছ, মাংস, শাক, সবজি, ডাল, ফলমূল এগুলো রাখতে হবে। আর পর্যাপ্ত পরিমাণ পানি খেতে ভোলা যাবে না। আপনাকে দৈনিক অন্তত 8 থেকে 10 গ্লাস পানি খেতেই হবে। আর আয়রন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না, কারণ এগুলো কিন্তু রক্ত স্বল্পতা দূর করে। আর এই রক্ত স্বল্পতা আপনার রক্ত প্রবাহটা বাড়ার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হচ্ছে আপনি যদি আয়রন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো খান তাহলে আপনার রক্ত স্বল্পতার যে ঝুঁকিটা রয়েছে সেটা কিন্তু কমিয়ে দিবে। কি খাবেন সেটা তো বললাম, তাহলে এখন বলি কোন খাবারগুলো আপনাকে অবশ্যই এখন এড়িয়ে চলতে হবে। বরাবর মতোই আপনাকে ঝাল বা স্পাইসি যে জাতীয় খাবারগুলো রয়েছে সেগুলো এড়িয়ে চলতে হবে। প্লাস সফট ড্রিঙ্কসগুলো রয়েছে, আমরা অনেকেই কোক বলি, সেই কোকগুলো কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। এগুলো কিন্তু প্রচুর পরিমাণে চিনি থাকে, আপনার এই কোকটা আপনার বিভিন্ন ধরনের ক্ষতি করে দিবে। আর এমনিতেই কোক খাওয়া ভালো না।
আর অবশ্যই আপনাকে আধা সিদ্ধ খাবার বা কাঁচা কিংবা বাসি খাবার এড়িয়ে চলতে হবে। আর আপনি যদি অতিরিক্ত চা কফির নেশা হয়ে থাকেন, মানে আপনি যদি অতিরিক্ত চা কফি খেয়ে থাকেন, অভ্যস্ত থাকেন, তাহলে সেটা কমিয়ে আনতে হবে কিংবা বাদ দিতে হবে। সেটা আপনার জন্য ভালো, বিশেষ করে বেবির জন্য খুব ভালো। আর চেষ্টা করবেন এমন কোনো কিছু খাবার না খেতে যাতে সেই খাবারের কারণে বাচ্চার ঠান্ডা লাগতে পারে। আপনার যদি ঠান্ডা লাগে তাহলে কিন্তু বাচ্চারও ঠান্ডা লেগে যেতে পারে। এখন একটা ইম্পর্টেন্ট পার্ট বলি, এই ইম্পর্টেন্ট কথাগুলো আপনি অবশ্যই প্রতিদিনের অভ্যাসের তালিকায় রাখবেন। আর এটা খুব ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট, আপনাকে এটা করতেই হবে। আপনি গর্ভবতী, আপনাকে এটা করতেই হবে। প্রতিদিন আপনার রুটিনে এখন হাঁটাহাঁটির অভ্যাসটা যোগ করবেন। প্রতিদিন আপনি 20 থেকে 30 মিনিট অন্তত হাঁটবেন, সকালে বা রাতে সব মিলে আপনি 30 মিনিট অন্তত হাঁটবেন। হাঁটলে কি হবে জানেন, আপনার পা ফোলা যদি হয়ে থাকে সেটা কিন্তু কমবে, প্লাস আপনার পরবর্তীতে মানে প্রেগনেন্সির সময় আপনার এই হাঁটাটা কিন্তু আপনাকে খুব কাজে দেবে। আপনাকে ব্যথা থেকে আপনাকে আরাম দেবে, আপনি ওই ব্যথাটা নিয়ন্ত্রণ করতে পারবেন। আর বলবো প্রিয় মায়েরা, একটানা বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো কাজ করবেন না, একটু বসবেন, একটু উঠবেন। আর আপনি শোয়ার সময় অবশ্যই বাম পাশ ফিরে শোবেন। বাম পাশ ফিরে শোয়া নিয়ে আমাদের একটা ভিডিও আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। কারণ প্রেগনেন্সি অবস্থাতে পাশ ফিরে শোয়াটা মায়েদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, খুবই দরকারি। আর অবশ্যই ভারী কাজ করা কিংবা ভারী কোনো জিনিস তোলা থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। এইগুলো আপনার হাজব্যান্ড কিংবা আপনার দেবর কিংবা ভাইদেরকে বলবেন করার জন্য। প্লাস আপনাকে অবশ্যই সকল প্রকার মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখতে হবে। আপনার মন এবং মাইন্ডটাকে সবসময় রিফ্রেশ রাখতে হবে, মানে কোনো ধরনের জটিলতা থাকা যাবে না বা চিন্তাতে থাকা যাবে না। আর একটা কথা বলবো, আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে বলবো আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। সর্বোপরি আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন। আপনার এই কাজটা মানে নামাজ পড়া, দোয়া করা, এগুলো কি করবে, আপনার মনটাকে শান্ত রাখবে। প্লাস এই প্রভাবটা আপনার বেবির উপর গিয়েও পড়বে। লাস্টলি কিন্তু ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি এই সময় নিজের ইচ্ছা মতো 25তম সপ্তাহ থেকে নিজের ইচ্ছা মতো কোনো প্রকার ওষুধ খাবেন না। প্লাস একটানা না খেয়ে অনেকক্ষণ থাকবেন না, এতে কিন্তু আপনার জন্য যেমন ক্ষতিকর, বেবির জন্যও ক্ষতিকর। আর আপনি অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া থেকে আপনাকে নিজেকে কখনো বিরত রাখবেন না। আর ডাক্তারের চেক আপ অবশ্যই করাবেন, এ থেকে নিজেকে কখনো বিরত রাখবেন না। কারণ কি জানেন, মনে রাখবেন একটা কথা, আপনি যদি কোনো কিছু কোনো পরিমাণ আপনি অবহেলা করেন, তাহলে সেই অবহেলাটা আপনার বেবির উপর যে সরাসরি প্রভাব পড়বে, অবহেলাটা আপনার বেবির উপর পড়বে, ক্ষতিগ্রস্ত কিন্তু আপনার বাচ্চা হবে। তাই গর্ভাবস্থায় আপনাকে সচেতন থাকতে হবে, সেফ থাকতে হবে। আর যা যা বলি সেগুলো মেনে চলবেন, তাহলে দেখবেন আপনার প্রেগনেন্সি যাত্রাটা যেমন সহজ হবে, আপনার গর্ভের বাচ্চাটা মাশাআল্লাহ বা ইনশাআল্লাহ সুস্থ সবলভাবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকেন। পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য, কারণ আমি প্রতি সপ্তাহে ভিডিও দিই। আর প্রেগনেন্সি যেহেতু ভিডিও দেয় সেহেতু ভিডিওটি যাতে আপনি মিস না করেন সেই জন্যই বলা। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।